বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বাইরে বসা আছেন বাংলা দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর তুহিন মালিক। দর্শক, আমার অতিথিদের বক্তব্য আপনাদের কাছে গ্রহণযোগ্য হতেও পারে, নাও পারে, সেটি আপনারা আমাদেরকে জানাতে পারেন। নঈম নিজামের বক্তব্য যদি আজকের এই আলোচনায় আপনার কাছে বেশি গ্রহণযোগ্য হয়ে থাকে তাহলে তাকে ভোট করতে পারেন। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টিএম টাইপ করে স্পেস দিয়ে টাইপ করবেন। অন্যদিকে নঈম নিজামের তুলনায় ডক্টর তুহিন মালিকের বক্তব্য যদি অধিকতর গ্রহণযোগ্য হয়ে থাকে তাহলে আপনার সেলফোনের SMS অপশানে গিয়ে টিএম লিখে স্পেস দিয়ে বি টাইপ করবেন। দুজনের কারো বক্তব্যই গ্রহণযোগ্য না হতে পারে, সেক্ষেত্রে টিএম লিখে স্পেস দিয়ে সি টাইপ করবেন, পাঠিয়ে দেবেন 16258 নাম্বারে যে কোনো সেলফোন থেকে, এবং ভোট করতে পারবেন এই মুহূর্ত থেকে শুরু করে এই অনুষ্ঠানটি সকালে যখন পুনঃপ্রচারিত হবে বাংলাদেশ সময় শেষ হবার ঠিক 5 মিনিট আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ সকাল 10:55 পর্যন্ত ভোটের বা আপনাদের মতামতের প্রতিফলন দেখবার জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না। একটু পর থেকেই এই পর্দায় চোখ রাখলেই দেখতে পারবেন ফলাফলটা কি, ফলাফলের ওঠানামা, এবং ভোট সারা রাত ধরে চলবে। আজ রাতের এই ভোট যুক্ত হয়ে যাবে সকালে যখন অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে সেই ভোটের সঙ্গে, এবং শেষ মুহূর্ত পর্যন্ত গিয়ে শেষ হওয়ার ঠিক 5 মিনিট আগে চূড়ান্ত ফলাফলটা জানা যাবে। নঈম নিজাম, আপনাকে দিয়ে শুরু করি। ডক্টর তুহিন মালিক, আপনার জন্য একই প্রশ্ন যে বাংলাদেশে রাজনীতিকদের দ্বারা বিভিন্ন মহল দ্বারা সাংবাদিকরা বহুবার নির্যাতিত হয়েছে, সংবাদ মাধ্যম, সাংবাদিক বহু নিপীড়ন, নির্যাতন, আক্রোশের শিকার আমরা বিভিন্ন সময় দেখেছি। অতি সম্প্রতি একটি ঘটনা ঘটেছে একজন রাজনীতিকের সংসদ সদস্যের সঙ্গে, সংবাদকর্মী পরিচয়ের দুজনের সঙ্গে, এবং গণমাধ্যম ফুঁসে উঠেছে দেশে প্রথমবারের মতো একটা আইনের শাসনের উজ্জ্বল দৃষ্টান্ত দেখা গেল। নিশ্চয়ই আরও অনেক ক্ষেত্রে আইনের শাসনের লক্ষণ বা নমুনা আমরা দেখেছি, কিন্তু প্রশ্ন আছে এটি এক্ষেত্রে দেখা গেল, এবং দেশে যে আইনের ঊর্ধ্বে কেউ নয় সেটি প্রমাণিত হলো প্রথমবারের মতো বলা যেতে পারে। এর আগেও যদিও দুই একজন সংসদ সদস্য গ্রেপ্তার হয়েছেন, কিন্তু এটি বোঝা গেল, এবং সংবাদ মাধ্যমও প্রথমবারের মতো মনে হলো যথেষ্ট পরিমাণে খুশি হয়েছে। তো পুরো পরিস্থিতিটাকে আপনি কীভাবে দেখছেন একজন সংবাদকর্মী হিসেবে, সংবাদ মাধ্যমের নেতা হিসেবে এবং একজন সম্পাদক হিসেবে? দেখুন, আমি মনে করি এই ঘটনাটি সম্পূর্ণভাবে সরকার যেভাবে পরবর্তী সময় গোলাম মোল্লা রনিকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এক দৃষ্টান্ত স্থাপন করলো, এটি ইতিবাচক, কিন্তু পজিটিভ। আমি এই কারণেই বলবো যে এই কারণে যে একটি অভিযোগের পর বাংলাদেশের মতো আইন শাসনের ক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন হলো যে একজন সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ হওয়ার পর তিনি গ্রেপ্তার হতে পারেন, এবং এত দ্রুত গ্রেপ্তার হতে পারেন। দেখুন, আদালতে কিন্তু আমরা দেখলাম আগের দিন তার জামিন হলো, পরের দিন তাৎক্ষণিকভাবে জামিন বাতিল করে এটাও একটা দৃষ্টান্ত কিন্তু আমাদের দেশে। এবং তড়িঘড়ি করে যেভাবে আমাদের শাহবাগ থানা দ্রুত রিপোর্ট প্রেরণ করলো, এবং আটকের সময় তাকে কিন্তু আমি সেই সময় গোলাম মোল্লা রনির আটকের ঘটনাটি পুরোপুরি জানি কিন্তু, এবং সেই সময় আমরা লক্ষ্য করলাম আদালতের রায় বেরোনোর আগেই রনিকে তার পিছনে পিছনে কিন্তু বিভিন্ন পুলিশের এবং এজেন্সির লোকজন তাকে কর্ডন করে রাখলো অলমোস্ট, এবং কয়েক ঘন্টার মধ্যে কিন্তু তাকে আটক করা হলো। এটাও কিন্তু একটা দৃষ্টান্ত, কিন্তু এই যে অসাধারণ একটি দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই ধারাবাহিকতা মানুষের কাছে কিন্তু প্রত্যাশার আলো এই সরকার অনেক বেশি অনেক বেশি জ্বালিয়ে দিল প্রত্যাশার আলো। মানুষ প্রত্যাশা করে অতীতে যেই ঘটনাগুলো ঘটেছিল বাংলাদেশে সেইগুলো একরকম দৃষ্টান্ত স্থাপন করবে এই সরকার, কারণ এই সরকার পারে, এটা তারা দেখিয়ে দিল তারা পারে। কিন্তু একজন সংসদ সদস্যকে কত দ্রুত কতভাবে গ্রেপ্তার করা যায়, কত দ্রুতভাবে তার জামিন বাতিল করা যায়, এইসব দৃষ্টান্তগুলোর মধ্যে যে আইনের শাসন যে দৃষ্টান্ত বর্তমান সরকার স্থাপন করলো, আপনি একটু এখানে মানুষের প্রত্যাশার জায়গা এখন নতুন করে জাগত এই জায়গায় যে মানুষ মনে করে শেয়ার বাজার কেলেঙ্কারির সঙ্গে যারা জড়িত ছিলেন তাদেরকে এখন গ্রেপ্তার করা যায়, মানুষ মনে করে পদ্মা সেতু কেলেঙ্কারির সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের গ্রেপ্তার করা যায়, মানুষ মনে করে হলমার্ক কেলেঙ্কারির নৈপথ্য নায়কদেরকে গ্রেপ্তার করা যায়, মানুষ মনে করে এই বিভিন্ন ক্ষেত্রে যেসব অনিয়ম অসঙ্গতিগুলো আছে তা গ্রেপ্তার করা যায়। আর সাংবাদিকদের ক্ষেত্রে আপনি লক্ষ্য করে থাকবেন এখনও খুলনার 4 জন সাংবাদিকের পরিবার কিন্তু হুমায়ুন কবির বালু, মানিক শাহর মতো সাংবাদিক থেকে শুরু করে 4 জন সাংবাদিক পরিবার অপেক্ষা করে আছে গত অনেক বছর ধরে। বিএনপির আমলে মানিক শাহ হত্যার পর, বালু হত্যার পর সেই পরিবারগুলো আশা ছিল যে বর্তমান সরকার আমলে বিচার হবে, সেই বিচারের প্রতি ওই পরিবারগুলোর মধ্যে নতুন করে আশার আলো জেগে উঠলো। হ্যাঁ, গোলাম মোল্লা রনি যখন একটা থাপ্পড় দিয়ে বা একটা অবস্থার মধ্যে তাকে যেভাবে আটক করা হলো, অবশ্যই এই হত্যাকাণ্ডগুলোর বিচার হবে। আজকে সাগরুনির পরিবারও নতুন করে আশার আলো
জেগে উঠেছে। কিন্তু সাগর রনির একমাত্র সন্তান মনে করছে যে এবার মনে আমার বাবা মার প্রকৃত খুনিকে এবার ধরার একটা প্রক্রিয়া শুরু হবে, আর কোনো টাল বাহনা আমরা দেখতে পাবো না। এত দ্রুত মেঘের মধ্যে একটা আশার আলো জেগে উঠেছে যে এত দ্রুত গ্রেপ্তার করা যায়, এত দ্রুত আইনের শাসনে আনা যায়। তো সেক্ষেত্রে এখানেও কিন্তু তাদের মধ্যে একটা প্রত্যাশার আলো জেগে উঠেছে, হ্যাঁ এটারও বিচার হবে। প্রত্যাশার আলো, এই সরকার ক্ষমতা আসার পর কামাল মজুমদার দ্বারা একজন নারী সাংবাদিক নিগৃহীত হয়েছিলেন এবং তাকে লাঞ্ছিত করা হয়েছিল এবং তার গায়ে হাত তোলা হয়েছিল। শুধু তাই নয়, এর আগে কক্সবাজারের একজন এমপি বদি, তার দ্বারা শুধু সাংবাদিক নন, আইনের শাসনের রক্ষার দায়িত্বে থানার ওসি, টিএনও থেকে শুরু করে এমন কেউ নেই যে তার হাতের পিটুনি খাননি, এমনকি বন কর্মকর্তারাও বাদ যান নাই কিন্তু সেখানকার, তারাও কিন্তু লাঞ্ছিত হয়েছিলেন। মানুষের প্রত্যাশা জেগে উঠছে, এবার তারও বিচার হবে। মানুষ মনে করে শুধু নয়, নারায়ণগঞ্জের একজন মহিলা এমপি দ্বারা একজন সাংবাদিক লাঞ্ছিত হওয়ার পর মানুষের প্রত্যাশা জেগে উঠলো, এবার তারও মনে বিচার হবে। মানুষ মনে করছে যে পজিটিভভাবে সরকারের এই যে দৃষ্টান্তগুলো স্থাপনের জন্য এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে। বিএনপির আমলে অনেকগুলো সাংবাদিক, বরিশালের একজন সাংসদ ছিলেন শহীদুল আলম এবং কুষ্টিয়ার একজন সাংসদ ছিল অধ্যাপক শহীদুল ইসলাম, তার দ্বারা সাংবাদিকরা লাঞ্ছিত হয়েছিলেন। এমনকি টিপু সুলতানের কথা মানুষ মনে করছে যে এবার মনে টিপু সুলতানের একটা বিচারের প্রক্রিয়া শুরু হবে, জয়নাল হাজারী কুতুক যে ঘটনাটি ঘটেছিল। কারণ মানুষের প্রত্যাশার জায়গাটুকু যে এই যে আওয়ামী লীগ স্থাপন করলো, আমি একটি পজিটিভভাবে দেখছি এই কারণেই যে প্রতিটি ঘটনার বিচার প্রক্রিয়া এখন শুরু হবে বলে আমরা আশা করছি। এবং যেই প্রক্রিয়া যত দ্রুত বেগে এই ঘটনাটি বিচার প্রক্রিয়া অগ্রসর হলো, একইভাবে যদি না হয় তাহলে মানুষ মনে করবে যে গোলাম মাওলা রনিকে আটকের পিছনে অন্য কোনো ঘটনা নাই তো। কারণ অনেকে অনেক রকম প্রশ্ন করছেন, বলছেন যে এই ঘটনার সঙ্গে রনি গত কিছুদিন ধরে আপনার এই টক শোতে সেদিন পার্থর সঙ্গে যে বক্তব্য রেখেছিলেন, কিংবা আমার পত্রিকা তিনি একটি লেখা লিখেছিলেন এবং শেয়ার কেলেঙ্কারির বিষয় নিয়ে তার খোলামেলা যে মতামত ছিল, তখন মানুষ অন্য প্রশ্ন করতে পারে। তো মানুষের মনে যাতে প্রশ্নের উদ্বেগ না হয় সেই জন্য যে অন্য কোনো ব্যক্তিবিশেষের প্রভাবশালী অবস্থানের কারণে আজকে এই অবস্থা তৈরি হলো কিনা, সেই কারণে অতীত বর্তমানে সাংবাদিক নির্যাতনের প্রতিটি ঘটনার আমরা প্রত্যাশা করব সেই বিচারগুলো শুরু হবে। এটাই আমাদের একটা প্রত্যাশা। একটা প্রশ্ন করতে চাই, সংবাদ মাধ্যম তো যথেষ্ট পরিমাণে খুশি, এবং কিন্তু যে পরিমাণ ফুসে উঠেছিল সংবাদ মাধ্যম, যদি আমরা সাগর রনির কেসটা বাদ রাখি, আর কোনো ক্ষেত্রে এই ধরনের অ্যাসাল্ট করবার কারণে কি সংবাদ মাধ্যম এত সোচ্চার কখনো ছিল? এবং এই যে বিবৃতি দেয়া, বয়কট করার দাবি, নানা ধরনের সাগর রনি বাদ দিয়ে আপনার অনেক খুনের ঘটনার পর আমি কাউকে ওইভাবে দেখিনি, ইনক্লুডিং আপনি দেখবেন যশোরের শামসুর রহমানের কথা আমার মনে আছে, সেই সময় কিন্তু প্রতিবাদ হয়েছিল, কিংবা মানিক শাহ, হুমায়ুন কবির বালুর সময় কিন্তু প্রতিবাদ হয়েছিল তারা খুনের পর। কিন্তু এবার যেভাবে আপনার শক্ত অবস্থা নিয়েছিল সবাই, এরকম কখনো দেখিনি। তো আমি এটাকেও পজিটিভ মনে করি। আমি মনে করি এই জন্য আমরা ভবিষ্যতে অতীতের সকল ঘটনা নিয়ে এবং বর্তমানে একই রকম ঘটনা নিয়ে আমরা আগামী দিনেও এগিয়ে যাব। প্রত্যেকটি ঘটনারও আমরা একইভাবে সুষ্ঠু বিচার প্রক্রিয়া, আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ, আমার সহকর্মীরা সবাই একই রকম সোচ্চার হবে, সেটা আমি প্রত্যাশা করছি। আপনি কি নিশ্চিত করে বিশ্বাস করেন যে কালকে যদি এরকম আরেকটি ঘটনা ঘটে এবং সেখানে গোলাম মাওলা রনির তো সুযোগ নেই যেহেতু তিনি এখন বন্দী, অন্য কোনো সাংসদ যদি করে ঠিক একই প্রতিক্রিয়া হয়তো দেখতে পাওয়া যাবে? প্রত্যাশা করেন, কিন্তু বিশ্বাস করেন কিনা? আমি বিশ্বাসের জায়গাটা অনেক ক্ষেত্রে নাই, কারণ অনেক কিছু আমাদের এখানে বিশ্বাস অবিশ্বাস একটা কঠিন একটা অধ্যায়। অনেক প্রক্রিয়া, অনেক রকম বিষয় থাকে, অনেক কিছু মানুষের মধ্যে কল্পনা এবং বাস্তবতার ফারাক থাকে। আজকে যে অবস্থান আমরা যেভাবে সক্রিয় সোচ্চার অবস্থান, যেহেতু রাষ্ট্রযন্ত্র এত দ্রুত অ্যাকশানে গেল, আপনার একটি অবস্থানে রনিকে এত দ্রুত গ্রেপ্তারের জন্য যেই প্রক্রিয়া, যেভাবে তাকে ঘিরে রেখেছিল আমাদের পুলিশ প্রশাসনের বিভিন্ন সংস্থার লোকজন, এবং আমি এত দ্রুত কোনো সংসদস্য দূরে থাকুক কোনো মানুষকে গ্রেপ্তার করতে আর দেখি না। এই যে প্রক্রিয়াটা সরকারের, মানে এই যে বাস্তবমুখী উদ্বেগ, মানে সাংবাদিকদের সহানুভূতিশীল, এখানে আটটা প্রত্যাশা জেগে উঠছে। কিন্তু এখন আমাদের মিডিয়া, এখন আমরা হয়তো সরকার মনে করে সরকারের যে সাফল্যগুলো সঠিকভাবে আজকে মিডিয়াতে উঠে আসে না। আমার মনে হয় যে এই ঘটনার পর সেটাও আমাদের মিডিয়াগুলো তুলে ধরবে যে হ্যাঁ, আপনার আমাদের বিচার প্রক্রিয়া শেষ হলো, আমরা এই ক্ষেত্রে আমরাও সরকারকে এখন অবদান সুসম্পর্ক তৈরি হবে বলে আমি মনে করছি। জানি না কি দাঁড়াবে। ডক্টর তুহিন মালিক। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সরকারকেও। সরকারকে এই কারণে ধন্যবাদ যে সরকার রিসোর্স খুব কম ব্যবহার করেছে। আমরা তো জানি এক ঢিলে দুই পাখি মারে অনেক সময়, সরকার এখানে 3-4টা পাখি মেরে ফেলেছে। ঢিলটা সে মেরেছে ঠিকই, প্রথমত এই ঢিলটাতে সে বোঝাতে চাচ্ছে, যেটা আমাদের তথ্যমন্ত্রী বলছেন যে সরকার সাংবাদিক বান্ধব। তাহলে আমার প্রশ্ন ওঠে, সরকার কি শিয়ার লুট বান্ধব কিনা? যেখানে এই রনির আলোচনা হয় সেখানে কিন্তু দরবেশের আলোচনা হয়, দুইটা একাকার হয়ে গেছে, মিশে গেছে সমাজে। সাধারণ মানুষের কাছে কিন্তু রনির সাংবাদিক পেটানোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ শেয়ার মার্কেটের ইস্যুটা, কারণ প্রায় 33 লক্ষের উপরে পরিবার এটার সাথে জড়িত।
আমি দ্বিতীয় যাচ্ছি, দ্বিতীয় যে গুলিটা, যে ঢিলটা ছুঁড়ে যে পাখিটাকে মারা হয়েছে, সেটা হচ্ছে যে সরকারের দলের মধ্যে রনির মতো যারা দলকে সমালোচনা করেন এবং ভালো জিনিস ধরে দিতে চান, এবং ওই রাতকানার চিকিৎসা তো এই দেশে আছে, দলকানার নাই, কিন্তু এই দলকানা যারা আছে তাদের বিরুদ্ধে যারা কথা বলতে চান তাদেরকেও কিন্তু এই ঢিলে এই পাখিটা মরে গেছে। তৃতীয়ত যেটা হচ্ছে যে বাবা, দরবেশ বাবা নাকি, আমি দরবেশ বললে বোধহয় একজনের নাম চলে আসে, আমি সেদিকে যাব না, যে বাবা যার ফুকে একটা ফুতেই জামিন বাতিল হয়ে গেল, উনাকেও কিন্তু সরকার দেখাবে যে দেখো তুমি এত বড় বড় কাজ করেছো, নেকির কাজ করেছো, হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছো, আমরা তোমাকে শেল্টার দিয়েছি, তার বিনিময়ে নির্বাচনে কিন্তু আমাকে এখান থেকে একটা বড় পয়সা দিতে হবে খরচের জন্য। সরকারের এখানে একটা লাভ হয়ে গেল। চতুর্থত যেটা জিল্লুর ভাই, আপনার, নাইম ভাই, সবার জন্য এই পাখিটা তারা এখানে মেরেছে। পাখিটা হচ্ছে কি, যারা টকশো এবং লেখালেখিতে সরকারের বিরুদ্ধচারণ করে আসছিল তাদের জন্য একটা সিগন্যাল দিয়ে দিয়েছে যে দেখো তোমরা করলে এইভাবে কিন্তু আমরা ঢিলটা ছুড়বো অন্যদিকে, কিন্তু ঘুরে ফিরে কিন্তু মরবে এই পাখিটা। তো সরকারের কিন্তু এখানে একটা ভালো, সরকার মনে করছে যে তার একটা বিজয় হয়েছে, কিন্তু সরকার এটা ভুললে চলবে না যে ইটগুলা কিন্তু পাটকেল একটা হয়। পাটকেলটা কিভাবে হয়, মানুষ যেভাবেই দেখুক না কেন, এখন কিন্তু মানুষ সাংবাদিক ইস্যু দেখছে না, দেখছে শেয়ার মার্কেটের ইস্যুটা টোটালি শেয়ার মার্কেট মানুষ যে ভুলে গিয়েছিল এতদিন, শেয়ার মার্কেটের দুর্বৃত্তায়নটা, এটা কিন্তু এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং মানুষ কিন্তু এখন ওই বিভীষিকাটা এই রনির বিষয়ে দেখতে চাচ্ছে। ওই কবি বলেছেন না যে মরিয়া প্রমাণ করিল, তাই মনে করি যে কাদম্বিনী না, রনি জেলে গিয়ে প্রমাণ করিল যে শেয়ার মার্কেটের লুটেরাদের জেলে যাওয়া প্রয়োজন। মানে এটা এত বেশি প্রয়োজন ছিল, মানে রনির এই আন্দোলনটা। এখন আপনি যদি বলেন যে এটা সাংবাদিকদের সাথে হয়েছে, সাংবাদিকদের ঘটনা, আমি কনফ্লিক্টটা বলছি, কনফ্লিক্টটা কি জার্নালিস্ট ভার্সেস পলিটিশিয়ান, এটা কি না? যদি আপনি একটা গোষ্ঠী কেন্দ্রিক নিয়ে নেন যে সাংবাদিকদের বিরুদ্ধে আঘাত করা হয়েছে, তাহলে তো রনি ঢাকা বার অ্যাসোসিয়েশনেরও মেম্বার, তো সে তো আমাদের লয়ার, আমার প্রজাতির, তো আমরা লয়াররাও তো তার বিরুদ্ধে বলতে পারি যে না, আপনি আইনজীবীদেরকে এইভাবে হেনস্থা করতে পারবেন না। তো আমরা কি করি, দেশের সাথে রনি সাংবাদিকতাও করেছে, না সেটাই সাংবাদিকও করেছে। এখন যদি বলে যে আরেক এই ধরনের সাংবাদিকতার সাংবাদিকদের মধ্যে ইন্টারনাল কিছু কিনা, অ্যাকচুয়ালি বিষয়টা কোনো গোষ্ঠীগত না। আমরা সবসময় গোষ্ঠীগুলা, পরিবারগুলা এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, রাষ্ট্রীয় স্বার্থের চেয়ে বেশি বড় হয়ে দেখায় আমাদের দেশে, যেটা সবচেয়ে বড় বিপজ্জনক। এখন রনির বিষয়টা দেখেন, যদি এটা গোষ্ঠীগত ধরি, আমি কিন্তু গোষ্ঠীগত না, এটার পেছনের ঘটনা দেখেন যে এত রনি যদি দুর্নীতিবাজ হতো নাইম ভাই, তাহলে এই 4.5 বছরে কোনো মিডিয়া কি তার পেছনে লাগতে পারেনি? তাহলে ইন্ডিপেন্ডেন্ট টিভি কেন লাগলো না? কিছু কিছু মিডিয়া থেকে রিপোর্ট করেছে এবং রনি আবার তাদের বিরুদ্ধে মামলা করেছিলেন। ওটা আমি বলছি 2 বছর আগের কথা বলছি। আমি বলছি যে রিসেন্ট সময়ে না, 3 বছর আগে এরকম কয়েকটা ঘটনা ঘটেছিল, 2009-11-10 দিকে হয়েছে। তো ইন্ডিপেন্ডেন্ট টিভি কি ইন্ডিপেন্ডেন্ট আর বাকি সব পরাধীন? কোশ্চেন আসতে পারে। কারণ ঘটনাটা ঘটেছে যেভাবে, যে রনি দীর্ঘদিন ধরে এই বাবাদের বিরুদ্ধে বলে যাচ্ছিল, এবং তার ফলশ্রুতিতে রনি তার ধৈর্য ত্রুটির কারণে, ধৈর্যটা সে রাখতে পারেনি দেখেই এই অপরাধটা রাখতে পারা উচিত ছিল এবং এটা ঠিক করেনি, কিন্তু এই কাজটা এটা সে করেছে, এটা সে ভুল করেছে, অবশ্যই সে ভুল করেছে, এবং ভুলের জায়গাটার কারণে কিন্তু তাকে আজকে আটক করতে হলো। আমি যেটা বলছি, তাহলে রনির এটার বিরুদ্ধে, রনির রাগ দিয়ে এটাকে ব্যবহার করেছে, তার রাগ ব্যবহার করে এই অপরাধটা করেছে। আর যারা সাংবাদিকতাকে ব্যবহার করে এই অপরাধটা করেছে, তাহলে আপনারা যারা সাংবাদিক আছেন, সাংবাদিক পেশার জন্য অসম্মান কোনটা? কেউ তার রাগের কারণে যদি অপরাধ করে, আর কেউ সাংবাদিকদের ব্যবহার করে যদি অপরাধ ঘটায়, তাহলে সাংবাদিকতার জন্য, মিডিয়ার জন্য অসম্মানের কোনটা? না দেখুন, এখানে কিন্তু আইনের শাসনের ক্ষেত্রে একজন সংসদস্য হোক আর একজন সাংবাদিক হোক, আমরা কেউ কিন্তু, ইনক্লুডিং আপনিও, আপনি একজন আইনের সাথে সম্পৃক্ত একজন সংবিধান এক্সপার্ট, আমরা কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে নই, কিন্তু আমরা সবাই কিন্তু একটা আইনের আওতার মধ্যে বসবাস করছি। আমরা এক্ষেত্রে রনি যে কাণ্ডটি করলো, সেক্ষেত্রে হলো সে একটি অন্যায়, অবশ্যই তার এটা অন্যায় ছিল, একজন কারো গায়ে হাত তোলা, একজন সাংবাদিকের গায়ে হাত তোলা, এবং সে অন্যায়ের খেসারত হিসাবে তাকে আজকে আটক হতে হলো, এবং এটা বাস্তবমুখী, এবং এটাকে কিন্তু আমরা পজিটিভভাবে আমি গ্রহণ করার পক্ষপাতী। আমি জিল্লুর ভাইয়ের সাথে একমত। রনি কিন্তু তার জীবনের প্রথমে সাংবাদিকতা দিয়ে শুরু করেছিলেন। তিনি আইনের ছাত্র অবস্থা, আমার মনে পড়াশোনা শেষ করার আগেই বা পড়াশোনার অবস্থায়
বা শেষ করার পরে তিনি আমাদের শেষ করার সঙ্গে পরে, দৈনিক শেষ আজকের করবো কাগজে কিছুদিন কাজ করেছিলেন আমাদের সঙ্গে, জিল্লুর ভাই এবং আমার সঙ্গে। তো সেক্ষেত্রে আপনার ধরেন ডনের এই একটা অংশ ছিল, পরবর্তী তিনি ব্যবসা বাণিজ্য করেন বা রাজনীতি করলেন, অনেক কিছু করলেন, সেটা তার ভিন্ন ব্যাপার। আজকে একটা বিষয় এখানে কিন্তু পরিষ্কার, কিন্তু আমি আপনার সাথে একমত পোষণ করছি যে সাংবাদিকতা হোক আর রাজনীতি হোক, কেউই কিন্তু আমরা আইনের ঊর্ধ্বে নই। আজকে সরকারের এক্ষেত্রে আমি মনে করি সরকারের অবশ্যই রনি একটি বিবৃতি দিয়েছেন যেখানে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং যেখানে তিনি বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে আরো গতিশীল করা এবং তার নেতৃত্বকে নিরাপদ করাটাই হচ্ছে তার লক্ষ্য। না, তিনি কিন্তু আরেকটি আশাবাদ রেখেছিলেন, কিন্তু সেক্ষেত্রে তার সেই বলেছিল, তার একটা স্টেটমেন্ট এবং স্ট্যাটাস এবং আমার পত্রিকাও সে একটা কাগজে লিখে গেলেন, সে ব্যাপারটি ছিল ডক্টর তুহিন মালিক আপনারও দৃষ্টি টানেন, তিনি বললেন যে আমার এই গ্রেপ্তারের বিনিময়ে যদি শেয়ার বাজার আবার চাঙ্গা হবে আমরা আশা করছি, আমার এই গ্রেপ্তারের বিনিময়ে বাংলাদেশে আইন শাসন প্রতিষ্ঠা হবে আশা করছি, আমার এই গ্রেপ্তারের বিনিময়ে সাগররুনি হত্যাকাণ্ডের বিচার হবে সে প্রত্যাশা করছি, আমরাও প্রত্যাশার জায়গাটুকু রাখতে চাই। রনি অন্যায় করলেন, এই কারণে তিনি জেলে গেলেন, এটা কিন্তু পজিটিভ এবং আমি এটাকে মনে করছি একটা ইতিবাচক দৃষ্টান্ত। একই সঙ্গে প্রতিটি সাংবাদিকদের উপর হামলার বিচারের জন্য সরকার এগিয়ে আসবে, শুধু সাংবাদিকদের বিষয় নয়, আমাদের আইনের যে অসঙ্গতিগুলো আছে, আমি আপনার সাথে একমত, আমাদের আইনের যে অসঙ্গতিগুলো শেয়ার মার্কেটে আছে, 35 লাখ বিনিয়োগকারী আজকে রাস্তা বসে আছে, এবং এর জন্য যারা যারা যায়, যত লোক দায়ী হন না কেন, যত ক্ষমতাশালী হন না কেন, সবাইকে আইনের আওতা আনবেন সরকার, এটাই আমরা প্রত্যাশা করি। আমি আপনার সাথে একমত, আজকে শুধু সাগররুনির বিষয় নয়, আজকে মানুষের প্রত্যাশার জায়গা সেখানে, আজকে পদ্মা সেতু কেলেঙ্কারি হোক, রেল কেলেঙ্কারি হোক, বা যত রকম কেলেঙ্কারি থাকুক না কেন, সবাইকে আইনের জায়গায় নিয়ে আসবে সরকার, এটাই হলো আমার বক্তব্য। জি, আমি যেটা আপনি সঠিকই বলেছেন যে অবশ্যই সবাই তো আইনের মধ্যে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। তো আমি আইনের অবস্থানটাই বলছি যে আইনের অবস্থানে সে কি কাজটা করেছে। সে যেটা করেছে যে দেখুন, আপনার প্রোগ্রামে এসেও বলেছে যে প্রায় 10-12 দিন তাকে ফলো করা হয়েছে, তাকে পাহারা দেওয়া হয়েছে। দেখেন, আমাদের দেশে আইনে যেটা আছে, কাউকে হত্যা করা তো অপরাধ, এটা ফাঁসি, মৃত্যুদণ্ড হতে পারে, হত্যা চেষ্টাও একটা অপরাধ, আবার কেউ যদি আত্মহত্যা করে এটাও কিন্তু অপরাধ। কিন্তু সে যদি মরে যায় তাহলে কিন্তু অপরাধ না, তাকে আপনি কিভাবে পাবেন, সে তো মারাই গেল। কিন্তু আত্মহত্যা করে যদি কেউ বেঁচে যায় সেটা কিন্তু অপরাধ। এখন দেখেন, আমাদের পেনাল কোডে বলা আছে যে আত্মহত্যায় প্ররোচনা করলো সেও কিন্তু খুনের মতো অপরাধী। তাহলে একটা লোককে আপনি মানসিকভাবে পর্যুদস্ত করছেন, তাকে প্রভোক করছেন, এই প্রভোকেশনের কারণে যখন সে অপরাধটা সংঘটিত করলো, এটা যদি আত্মহত্যা হয় তাহলে যারা প্রভোগ করলেন তাদের কি কোনো অপরাধ হবে না? এখন আমি সেই প্রসঙ্গটার আবার আসছি যে এটা কি আদৌ সাংবাদিকদের সাথে কোনো কনফ্লিক্ট কি না। দেখেন, যেটা হয়েছে যে আপনারা যখন সাংবাদিকতা করতেন, কিংবা আজকে আমি যে চ্যানেলে বসে আছি, এটা হচ্ছে সাংবাদিকতার মিডিয়ার ফার্স্ট জেনারেশন, চ্যানেল আই বলেন কিংবা আপনারা যেখানে কাজ করতেন টেলিভিশনে। সেকেন্ড জেনারেশনের মিডিয়াগুলা কিন্তু এই সরকার এসে অনেকগুলো বন্ধ করে দিয়েছে, দিয়ে তারা থার্ড জেনারেশনের, এটাকে বলছি থার্ড জেনারেশনে যে মিডিয়াগুলো আসলো, এবং এই থার্ড জেনারেশন মিডিয়াগুলো কিন্তু একটা বড় ধরনের কর্পোরেট হাউস হিসেবে আসলো এবং অনেক কিছুর বিনিময়ে পেয়ে গেছে, অনেকে ব্যাংক পেয়ে গেছে, ইন্স্যুরেন্স পেয়ে গেছে। এবং দেখেন, মহিউদ্দিন খান আলমগীরের মতো মানুষ 400 কোটি টাকা দিয়ে একটা ব্যাংক করে, সাবেক একটা আমলা। অনেক বড় বড় নেতা, একদম নতুন এমপি, তারাও 400 কোটি টাকা কোথায় পেয়েছে। তো এই যে বিষয়গুলো আসছে, এই যার ফলে মিডিয়াটা একটা কর্পোরেট হাউস হয়ে গেছে, এবং এই কর্পোরেটের কারণে মিডিয়াতে মালিকের একটা স্বার্থ এখানে রয়ে গেছে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত হচ্ছে একটা দলীয় অবস্থান রয়ে গেছে মালিক এবং এই মিডিয়ার। অনেকগুলো মিডিয়া দেখবেন যেটা একেবারে বিটিভি মনে হয়, নব আঙ্গিকে ডিজিটাল বিটিভি। আর থার্ড হচ্ছে আপনার এই দলীয় মালিকানা সাথে সাথে দলীয় একটা সংস্থাও এটা হয়ে গেছে অনেকগুলো মিডিয়ার ক্ষেত্রে, আমি সবগুলাকে বলছি না। এবং এক্ষেত্রে হয় কি, এটা কিন্তু আমি বলি না যে সরকার এখানে কোনো সেন্সরশিপ দিচ্ছে আপনাদের এই থার্ড জেনারেশনকে, তারা একটা সেলফ রেগুলেটেড একটা সেন্সরশিপ আপনারাও করেন যে কোনটা দেয়া যায় কোনটা দেয়া যায় না। কারণ খবরদারি আছে, আমাদের আগের ঘটনা আছে, আমার দেশ আছে, দিগন্ত আছে, ইসলামিক টিভি আছে, এইগুলোর এক্সপিরিয়েন্সে কিন্তু আপনারা নিজেরাই সেন্সর করছেন। আপনি একটু তারপর সাংবাদিক নেতৃবৃন্দের আইনে আমি যাচ্ছি, এটা সে সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে কিন্তু বড় ধরনের বিভেদ রয়ে গেছে আপনাদের, যার ফলে দেখেন ফেডারেল সাংবাদিকের 2 ভাগ, ঢাকা সাংবাদিকের ইউনিয়নের, প্রত্যেকটা ইউনিয়নের পেশায় কিন্তু এখন বিভক্তি চলে আসছে, মিডিয়াতে বিষয়টি তা না, কিন্তু যার ফলশ্রুতিতে হচ্ছে কি, আমাদের এখানে একটু যার ফলশ্রুতিতে এই মিডিয়ার বিষয়টাকে আপনি এখন কালেকটিভ একটা
পেশা হিসাবে আপনি যে কাউকে দেখাতে পারবেন না, অনেকের কারণে কিন্তু না ভাগ হয়ে বিচ্ছিন্ন যাচ্ছে। কিছু আছে, কিন্তু বিচ্ছিন্ন কয়েকজন জন্য আপনি সবাইকে আবার দোষারোপ করতে না পারেন না, আমি সেটা বলছি না, আমি থার্ড জেনারেশন স্পেশালি কর্পোরেট হাউসগুলো, কারণ 300-400 কোটি টাকা দিয়ে আপনি মিডিয়া করছেন, এটাকে যদি আপনি বাঁচিয়ে না রাখতে পারেন, আপনার কর্মচারী, আপনার এই যে ব্যাংক থেকে ইন্টারেস্ট নিয়েছেন, লোন নিয়েছেন, এগুলো যাবেটা কোথায়? এখন আপনি যেটা বলেছেন আইনের বিষয়টা আমি দেখেন, বলছি যে এই যে না, পুঁজির বিনিয়োগ তো থাকবেই, কারণ পুঁজির বিনিয়োগ কিন্তু তার একটা গ্রেপ্তার, positive। কারাগারে পাঠানো, এটা positive, এটা জামিন negative কিছু না। এখন আমরা দেয়া, সবসময় জামিন বাতিল, এটা সবসময় আইন যেটা কি বলি বলে? যে আমাদের দেখুন, সংবিধানে বাস্তবতা যেটা থাকুক, আমি শুধু একটু যোগ করছি আপনার সঙ্গে, বাস্তবতা যেটা থাকুক, আমরা কোনো সাংবাদিকের গায়ে হাত তোলার পক্ষপাতী নই এবং এটা অন্যায় একটা কাজ। এক্ষেত্রে আমি আবারও পরিষ্কার করছি, এখানে মিডিয়া যেখানে কাজ করুক না কেন, একজন আপনাকে প্রভোগ করতে পারে, কিন্তু আপনার জায়গা থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। গোলাম মাওলা রনি এখানে একটা ভুল করেছিল এবং সে বলেছিল ক্ষমা চেয়েছে, এটাই বার্তা। সাংবাদিকতার মধ্যে তো এক ধরনের শুদ্ধতা থাকা দরকার, অবশ্যই শুদ্ধ থাকা দরকার। আপনি আজকে আপনি আমাদের আমরা পেশা নিজেরা কোথায় চলে কতটা, গেছে আপনি আমরা জানেন? নিজেরা কতটা নিজেদের আমাদের ব্যাপারে নিজেদের, আমি একটু বলি আজকে সচেতন, সেটা তো দেখতে আমরা হবে। কোথায় গিয়ে আজকে দাঁড়িয়ে আছি। আমাদের মধ্যে এত বেশি দলবাজি নীতিমালা, এত বেশি আমাদের নিজস্ব কিছু অবাস্তব কাল্পনিক অবস্থান তৈরি হয়েছে, এখানে কেউ কাউকে সহ্য করে না। আপনি অবাক হলে যিনি যে কথা তিনি তুহিন মালিক বলার চেষ্টা করলেন, আমি এখানে স্পষ্ট করছি, সেটা হলো যে সাংবাদিকের বিভক্তিটা কথা। আজকে জাতীয় প্রেস ক্লাবে আমরা দুটি টেবিলে বসি, এক টেবিলে বসতে আমাদের একজন আরেকজনের সঙ্গে কথা বলতে অনেক সময় আমরা দেখি না, এবং একজন আরেকজনের মধ্যে পারস্পরিক যে শ্রদ্ধাবোধ সম্মানবোধটুকু পেশাজীবীদের মধ্যে থাকা দরকার, সেটা কিন্তু সাংবাদিকতা শুরু করে শিক্ষক থেকে শুরু করে সেটা তো ধরেন একটা পলিটিসাইজেশনের ব্যাপার। আমি এর বলছি ইথিক্সের জায়গা থেকেও আপনি নৈতিকভাবেও কতটা, আপনি কি কতটা ফেয়ার, আপনি কাউকে এইভাবে একটা তো প্রভোগ করার প্রশ্ন, আপনি কাউকে সাংবাদিকরা কাউকে ব্ল্যাকমেইল করে কিনা, কারো এটা অনেকগুলো দৃষ্টান্ত আছে। আমি আরেকটা ছোট্ট এক্সাম্পল বলি। আমি আর আমার বন্ধু শ্যামল দত্ত একদিন আমরা একটা ক্লাবে বসে আছি, তখন একজন আসা বললেন, একটা অখ্যাত কাগজের নাম নিয়ে আমাদেরকে বলছিলেন যে এই কাগজের একজন সাংবাদিক ডেইলি তাকে ফোন করে তার অফিসে যেতে বলে এবং তার বিরুদ্ধে নানা রকম কথা বলে। তো আমি কিছু বলার আগে শ্যামল দত্ত তাকে বললেন যে আপনি তার অফিসে যাবেন কেন, আপনি কি যে কেউ ডাকতে পারে, আপনি কোনো যাওয়ার দরকার নেই, এবং তাকে বলেন যদি তার কোনো বক্তব্য থাকে আপনার এখানে নিতে বলেন। এই যে এই জায়গাটুকু চলে গেল। আর একটু আমি যোগ করছি, ডক্টর তুহিন মালিকের সঙ্গে একটু আগে একটা ছোট গল্প শেয়ার করছিলাম। আমাদের আপনার পুরানো অত্যন্ত ঘনিষ্ঠ, আপনার একসঙ্গে সরস্বতী করতেন, ডক্টর আলী রিয়াজ, অধ্যাপক আলী রিয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, এখন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের তিনি অধ্যাপক, ইলিনয় স্টেট ইউনিভার্সিটির প্রফেসর। এখন তিনি একটা ছোট্ট একটা তার ফেসবুক স্ট্যাটাসে একটা অবস্থান দিয়েছিলেন, সেটা একটা ছোট গল্পটা আমি এই কারণে রনি গ্রেপ্তার হওয়ার পরে আর কি। এটা ছিল এরকম যে এক বনে একটা ছোট্ট ইঁদুর ছিল। ইঁদুরটা কি করতো, প্রতিদিন বিভিন্ন মানুষকে ডিস্টার্ব করতো, একে বেঞ্চি কাটছে, এর খাবার নিয়ে যাচ্ছে, ওর খাবার তুলে নিয়ে তার ঘরে নিয়ে রাখতেছে, নানা রকম তার কার্যক্রম। পুরো বনের একটা বড় গ্রুপের মধ্যে বিশেষ করে শিয়াল স্পেশালি খুব ক্ষুব্ধ, কারণ শিয়ালকে দেখলে সে বেঞ্চি কাটে এবং শিয়ালকে দেখলে সে খুব বাজেভাবে বেঞ্চি কাটে, সবসময় তার সম্পর্কে বিভিন্ন রকম তার একটা কমেন্টের মতো করে যায় আর কি, এরকম একটা অবস্থা। তো একদিন শিয়াল ক্ষুব্ধ হলেন, কিন্তু তার হঠাৎ মনে হলো যে আমি কি করে একটা ইঁদুরের সঙ্গে যদি লড়াই করি, এটা অসঙ্গতি দেখায় এবং এটা খুব ভালো দেখায় না। তখন শিয়াল কি করলো, চিন্তা করলো একে একটু ভালো করে একটা ধুলাই করতে হবে। তো তিনি শিয়াল কি করলো, মশাদের ডাকলো, বনের মশকুল শিয়ালের বাড়িতে হাজির, বললো কি করতে হবে, বললে তোমরা সবাই ইঁদুরের পিছনে লেগে যাও। তো ইঁদুরের পিছনে যখন শিয়াল কথা অনুযায়ী মশা লাগতে গেল, তখন ইঁদুর খুব ক্ষুব্ধ হয়ে মশাদেরকে তাড়া করলেন এবং দুই একটাকে মারলেনও বটে। এই মারার খেসারত হিসাবে পরে দেখা গেল কি, এবং পুরা বন জুড়ে তোলপাড় শুরু হয়ে গেল। তখন ইঁদুরের এই কর্মকাণ্ড নিয়ে শিয়াল বলে যে এইবার দেখাচ্ছে মজা। শিয়াল চলে গেলেন বনের বাঘের কাছে, বাঘকে গিয়ে বলেন যে দেখুন এই কাণ্ড, এই বেচারা ইঁদুর যা খুশি তা করে বেড়াচ্ছে। বাঘও অনেক মশাদেরকে মারছে, আমাদেরকে ছাড় দিচ্ছে না। বাঘও অনেকদিন ধরে ইঁদুরের কর্মকাণ্ডে খুশি ছিলেন না। বাঘ মনে করলেন যে এই তো সুযোগ, ঠিক আছে, তাকে একটু দেখিয়ে দিতে হবে। এই যে এই প্রক্রিয়াটা, এই গল্পটা হয়তো উনি ভিন্ন প্রেক্ষাপটে তার এই সময়, তারপরে সেই ইঁদুরের বিরুদ্ধে ব্যবস্থা না হলো, তখন শিয়াল খুব খুশিতে বলল মানে সে খুশি আর কি, একটা ভাবটা সে প্রকাশ করলো। আলী রিয়াজ যে গল্পটি লিখলেন বা তিনি বললেন যে একটা শিশুতোষ গল্প হিসেবে তিনি এটাকে ফেসবুকে ছেড়ে দিলেন। এই বাস্তবতার এবং এই কল্পনার জগৎ আর বাস্তবতার সঙ্গে হয়তো কিছু মিল থাকতে পারে, অমিল থাকতে পারে। আমি মনে করলাম যেটা আপনি এই কারণে আমি তুলে ধরলাম যে আমাদের সবাইকে বাস্তবতার মধ্যে থাকতে হবে। আমরা সাংবাদিকরা আমাদের যেমন কোনো কিছু করার অধিকার, যা কিছু করার রাইট নেই, এখানে একটা নৈতিকতা বলে একটা সেলফ সেন্সরশিপ বলুন আর নৈতিক একটা অবস্থান বলুন, সেই জায়গাটুকুর বাইরে যাওয়ার যেমন সুযোগ দেয়, তেমনি আবার রাজনীতিবিদদের ক্ষেত্রে তাদেরকে সতর্কভাবে চলাফেরার সুযোগ আছে। কোনো ক্ষেত্রে মানে সবাই কেউ কিন্তু জবাবদিহিতার বাইরে আমরা কেউই নই। কিন্তু জি, আমি তো এটা বরাবর আইনের প্রসঙ্গ আর ওই যে টেলিফোনের অভিজ্ঞতা বোধহয় আপনারও আছে, আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে একটা বিষয় তো খুবই স্পষ্ট যে একটা সার্বভৌম দেশে যেখানে আইনের শাসন চলে, যদি আমাদের দেশে আইনকে শাসন করা হয়, আইনের শাসন নয়। কারণ আমাদের নতুন তথ্য উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রীর, যিনি একসময় সাগর রুনির আন্দোলন করতেন, ওনাকে তথ্য উপদেষ্টা নেওয়ার পর উনি আর সেই আন্দোলনের মধ্যে নেই।
তো উনি বলেছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশে রনি গ্রেফতার হলেন। তাহলে তো আমার কাছে মনে হচ্ছে যে এটা সাংবাদিকদের বিচার পেতে হলে কি প্রধানমন্ত্রীর নির্দেশ প্রয়োজন হয়? তাহলে কি সাগর রুনির গ্রেফতারের ক্ষেত্রে কি প্রধানমন্ত্রী নির্দেশ দেননি? তাহলে প্রধানমন্ত্রীর নির্দেশ কি প্রয়োজন আছে আমাদের? আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আইনের শাসনের ক্ষেত্রে সে যেই হোক না কেন, এমপি হোক, সাধারণ মানুষই হোক, প্রত্যেকেই আইনের গণ্ডির মধ্যে থাকতে হবে। এবং রনি আমার আপনার যতই প্রিয় হোক না কেন, যতই প্রিয়, আমারও অত্যন্ত প্রিয়, যতই প্রিয় হোক না কেন, যখন বিচারের প্রশ্ন আসে, আপনি ন্যায়পরায়ণতার প্রশ্ন আসে, সে যেভাবে সাংবাদিকগুলোকে মেরেছে, এইটা তো তাকে এটার অপরাধের বিচার তার হতেই হবে। এই দৃষ্টিভঙ্গি থেকে আপনি দেখেন, যদিও সেই সাংবাদিককে তারা যদি কোনো অন্য কারণে ব্যবহার করে থাকে, তারপরেও কারো গায়ে হাত তোলা কিংবা লাথি দেয়া, কিন্তু এখানে একটা প্রশ্ন চলে আসে যে সাংবাদিকদের গায়ে লাথি দিয়ে রনি জেলে চলে গেছে, আর সাংবাদিকদের পেটে লাথি দিয়ে মন্ত্রী হয়ে গেছে। আজকে আমার দেশের সাংবাদিকদের কি অবস্থা এটা আপনারা বলেন না? আজকে দিগন্তের এতগুলো সাংবাদিক, ইসলামী টিভির কি অপরাধ ছিল? বরঞ্চ দিগন্ত এবং ইসলামিক টিভিতে অত্যন্ত সতর্কতার সাথে সংবাদ পরিবেশন করতো অন্যান্যদের চেয়ে। এবং আজকে রোজার দিনে দেখেন, আমি এটা পলিটিক্সে যাচ্ছি না, এই দুটা চ্যানেল বিশেষ করে ইসলামিক বিভিন্ন প্রোগ্রাম করতো, তাফসির এবং অন্যান্য, এবং হয় অন্যান্য চ্যানেল এটা করুক, না হলে এটাকে একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। তো আপনি সাংবাদিকদের পেটে লাথি দিলে তার কোনো বিচার নেই। এখানে দুটো প্রশ্ন আমি করতে চাই, দুটো প্রশ্ন উঠবে, হয়তো কেউ অসন্তুষ্ট হতে পারেন। একটি হচ্ছে যে আমি যেটি একজন আইনজ্ঞ হিসেবে আপনার কাছে বারবার জানতে চাইছি যে তাকে গ্রেফতার, তার জামিন দেয়া, তার জামিন নামঞ্জুর করা, এখানে আইনের কোনো ব্যত্যয় আপনার কাছে আছে কিনা মনে হয়? এক। দ্বিতীয়ত এই প্রশ্নটা নঈম নিজামের কাছেও করা, যে কেউ কেউ যারা রনির পক্ষ হয়ে কথা বলছেন, তারা বলছেন যে আঘাত তো যে কারো উপরেই অন্যায়, আপনি যে কাউকে অ্যাসাল্ট করা, সাধারণ মানুষকে অ্যাসাল্ট করা আর সাংবাদিকরা, ঠিক আছে, সাংবাদিকদের অ্যাসাল্ট করার মধ্য দিয়ে যে কারণে আমরা ক্ষুব্ধ হই, যে এটি আসলে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ, এই জায়গাটায় সমস্যা, ব্যক্তিকে আক্রমণ নয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যেটি বলা হচ্ছে যে তিনি কি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কোনো সংবাদকর্মীর গায়ে হাত তুলেছেন কিনা, যিনি নিউজ কভার করতে গেছেন। বলা হচ্ছে যে তারা বলছেন যে এটি তো একটা টেলিভিশনের একটি অনুষ্ঠানের ক্যামেরাম্যান গিয়েছিলেন, বা তাদেরকে সাংবাদিক হিসেবে বলা যাবে কিনা, মানে সাংবাদিকদের ক্ষোভের জায়গাটাকে আলাদা করবার জন্য বা একটা অবস্থান পরিষ্কার করবার জন্য। আমি আসছি, আপনি এই উত্তরটা দেবেন। আমি সেটাই, মালিক আমাদের জার্নালিস্টদের আসলে কিংবা সাংবাদিক বলতে আমরা কাকে বোঝাবো, সেটি একটি প্রশ্ন। কোড অফ কন্ডাক্টের দিকে আমি যাচ্ছি না। আমি নিজে কিন্তু প্রেস কাউন্সিলের সাথে একসময় ছিলাম, কনসালটেন্সি করেছি আজকে থেকে প্রায় 13-14 বছর আগে। তো কিছুটা সাংবাদিকদের এথিক্সে আমি এই ছোট জায়গায়ও যাব না, আমি একদম বড় জায়গায় যাই। সংবিধানে 39 অনুচ্ছেদে বলা হয়েছে সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করা হলো, নিশ্চয়তা দেওয়া হলো, কিন্তু তার সাথে কয়েকটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্ত হচ্ছে যে আপনি জনশৃঙ্খলা, শালীনতা, নৈতিকতা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি এটা দুবার রিপিট করব, অপরাধ সংগঠনে প্ররোচনা সম্পর্কে আইনি বিধিনিষেধ সাপেক্ষে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চয়তা দান করা হলো। এখন আপনি অপরাধ সংগঠনে যদি প্ররোচনা করেন, তো এটা তো আমাদের সংবিধানেও নিষিদ্ধ। আমি ছোট আইনের কথা বলছি না। আবার আসেন সংবিধানে 43 অনুচ্ছেদে যেটা বলা হচ্ছে যে প্রোটেকশন একটা পার্সনের, নাগরিকের প্রোটেকশন কি, তার গৃহ, তার অফিস প্রোটেক্টেড, যে তার তল্লাশি, প্রবেশ, আটক, অবৈধভাবে হস্তক্ষেপ, ঢোকা নিষেধ থেকে একটা মানুষ রক্ষা পাবে। আজকে চ্যানেল আই আমরা আছি, যে কেউ আপনারা এই স্টুডিওতে ঢুকে যেতে পারেন না, এতটুকু ফান্ডামেন্টাল রাইটস আপনার আমার রয়েছে। এবং তাতে বিতে বলা হচ্ছে মানুষের যোগাযোগের ক্ষেত্রে চিঠিপত্র থেকে শুরু করে সমস্ত কিছুর গোপনীয়তা রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। তাহলে যদি রনির কেসটা আমি সাংবিধানিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি, যে রনির গোপনীয়তা ঠিক আছে, উনি পাবলিক ফিগার, ওনার গোপনীয়তা বলতে কিছু নেই, কিন্তু ওনার তো একটা পারিবারিক জীবন আছে, ওনার তো একটা সামাজিক জীবন আছে, এবং সকাল থেকে রাত পর্যন্ত তার কথা অনুযায়ী যদি তার কর্মস্থলে এবং তার পাবলিক প্রপার্টিতে যদি এভাবে তাক করে থাকে, এটা তো আমাদের সংবিধানের লঙ্ঘন। এখন আপনি বাক স্বাধীনতা কিংবা অন্যান্য স্বাধীনতা যেরকম আপনার সাংবাদিকদের রয়েছে, তেমনি তো একটা রাজনীতিবিদ হলেও সেও তো জনগণেরই একটা অংশ, নাগরিকের একটা অংশ। এখন আমি যেদিকে যাচ্ছি, যে যেটা নাঈম ভাই বললেন যে এত তাড়াতাড়ি কিভাবে সে অ্যারেস্ট হয়ে গেল, হ্যাঁ এটা আমরা দেখেছি। এটা দেখেছি যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের ক্ষেত্রে দেখেছি। যখনই দেখেছি আইসিটি
কারো বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছে, সঙ্গে সঙ্গে স্ক্রলিং হচ্ছে এবং জিগাতলার বাসায় তাকে রেড দিয়ে দিয়েছে, 1 ঘন্টার মধ্যে তাকে ধরে নিয়ে আসলো। তো আইসিটি না না, যেটা আমি যেটা বলছি যুদ্ধ অপরাধ, সেটাই বলছি যে যুদ্ধ অপরাধের বিষয়ে যে স্পিরিট নিয়ে আপনি কাজ করবেন, একই স্পিরিট কি আপনি রনির বিরুদ্ধেও ব্যবহার করবেন? আপনার তো অন্যান্য অপশন রয়ে গেছে। রনি তো এর আগে জামিন নিয়েছে, আপনি তার জামিন ক্যান্সেল করবেন, এবং ক্যান্সেল কিভাবে করেছেন? আমাদের বলা হচ্ছে যে অভিযোগটা বলা হচ্ছে যে নিম্ন আদালত কার হুকুমে চলে। এখন তো তথ্য উপদেষ্টাই বলে দিলেন যে কার হুকুমে চলে। এখন যদি এই হুকুমে যদি এইভাবে চলা শুরু হয়ে গেল, তাহলে তো দলের মধ্যে যে বিষয়গুলোকে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে দল মিডিয়া বান্ধব কিংবা আইনের শাসনের বিচার করছি, তাহলে যদি হুমকি হয়, তাকে তো মার্ডার কেসের হুমকি দেওয়া হয়েছে, যেখানে লাইভ প্রোগ্রামে একজন মন্ত্রী একজন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে চোখ তুলে ফেলবে হুমকি দিয়েছে। এটা লাইভ সবাই দেখেছে, তার কোনো বিচার নেই। আর আজকে আপনি এখানে একটা কি ফুটিংয়ে কি, আমি একটু যোগ করছি একটু আপনার সঙ্গে, এটা সেটা হলো যে প্রথমত একটু পেছন থেকে শুরু করলাম, আমরা শেষের দিকে, আমি শেষের দিকে শুরু করছি। সেটা হলো দুই একটা বিষয় একটু বিচ্ছিন্ন থাকে। আমরা কোনো টেলিভিশন বন্ধের পক্ষপাতী না, কোনো মিডিয়া বন্ধের পক্ষপাতী না। ইসলামিক টেলিভিশন, দিগন্ত টিভি কিংবা আমার দেশের যে বিষয়টি আপনি উপস্থাপন করলেন, এটা দুর্ভাগ্যজনক, দুঃখজনক, এই কথা সঠিক, এবং আমাদের সহকর্মীরা সেখানে বেকার হয়ে আজকে যে অবস্থান আছে সেটা দুঃখজনক। আবার কোনো মিডিয়াও কিন্তু এটাও বাস্তব, কাবা শরীফের গিলাপের একদম যে ছবিগুলা কিংবা কোনো ব্লগারকে যে নাস্তিক নয় তাকে নাস্তিক উপস্থাপন করা, এটাও কোনো দেশের ক্ষেত্রে যদি বাড়াবাড়ি হয়ে থাকে, তাহলে ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে বাড়াবাড়ি কেন হবে না? এটা কেন বাড়াবাড়ি নামে দিবেন না? যদি বাড়াবাড়ি হয়, মাহমুদুর রহমান যদি বাড়াবাড়ি হয়, তাহলে এটা কেন হবে? আমরা কামনা করেছি, কোনটাই করছি না। আবার বন্ধেরও পক্ষপাতী না, কাউকে বিনা পয়সার আটকেরও পক্ষপাতী নয়, কিন্তু আবার মিডিয়ার নামে আবার বাড়াবাড়ি করে আপনার যা খুশি তা করার সুযোগ নেই। তাহলে আপনি আরেকটা প্রশ্ন যেটা করলেন, তার আগে যেমন তালাশ টিম সদস্য কি সদস্য নয়, আপনি ধরেন ইন্ডিপেন্ডেন্ট যে সাংবাদিক বলা হচ্ছে, যারা কোশ্চেন করছেন তারা ব্যাপার, তারা হয়তো নিউজ টিমের সদস্য নয়, তারা কিন্তু এটা অনুসন্ধানী টিমের সদস্য। আমরা প্রত্যাশা করব তারা হয়তো মিডিয়ার ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য নন, ঢাকা রিপোর্টার্স ইউনিয়নের সদস্য নন, জাতীয় প্রেস ক্লাবের সদস্য নন, সেটাও ভিন্ন কথা। কিন্তু তারপরে তারা যেহেতু একটা অনুসন্ধানী টিমে কাজ করছেন একটা টেলিভিশনের, তারা হয়তো মালিকের স্বার্থ সংরক্ষণ করতে পারেন, আবার নাও করতে পারেন, কিন্তু আমরা প্রত্যাশিত জায়গায় তাদের কারো গায়ের উপরে হাত তোলার কোনোভাবে সমর্থন করতে পারি না, এটা পক্ষপাতী না। আমি শেষ করছি, এটা বলে উনি একটা বিষয় বলেন যে যুদ্ধ অপরাধীদের বিষয়টি। যুদ্ধ অপরাধীদের বিষয়টি ছিল এটা আওয়ামী লীগের একটা নির্বাচনী কমিটমেন্ট ছিল, অঙ্গীকার ছিল, এবং সঙ্গে তার পূরণ করবে। এবং কিছু কিছু প্রশ্নে, অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রশ্নে বা আবার মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে, যেগুলো তো আপোষ হয় না, হবে না, সেটা একদম আমরা এই জায়গায় পরিষ্কার, আমার জাতীয় পতাকার প্রশ্নে আমরা আপোষহীন থাকবো। কিন্তু একই স্পিরিটে, আপনার সাথে আমি একমত, একই স্পিরিটে আমরা গোলাম মাওলা রনিকে যদি গ্রেপ্তারের প্রসঙ্গ দেখি, সেটাও দুর্ভাগ্যজনক। আমি বলবো যে রনিরও দুর্ভাগ্য, তিনি হয়তো অনেক গত কয়েক বছর অনেক সত্য অপ্রিয় সত্য অনেক কথা বলেছেন, হয়তো তারও খেসারত হতে পারে, এটাই আমার কাছে মনে হচ্ছে। রনির, আমি তো বলবো রনির এটা দুর্ভাগ্য এবং কিছুটা বোকামি, যে রনির বোঝা উচিত ছিল যেই লোক পুরো শেয়ার বাজারটা গিলে খেতে পারে এবং যেই লোক বাংলাদেশ ব্যাংকের গভর্নরের গালে চর বসায় দিতে পারে, তাকে খেপানো রনির উচিত হয়নি। এবং যে লোকের কারণে পুরো প্রশাসন, পুরো রাষ্ট্রযন্ত্র জি হুজুরের মতো, পঙ্গপালের মতো এক পক্ষে চলে গেছে, সেখানে রনির বোঝা অনেক আগেই উচিত ছিল এই দলে থেকে, যে পৃথিবীতে দাসপ্রথা বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু আমাদের রাজনীতিতে দাসপ্রথা বিলুপ্ত হয়নি। জিলুভাই, আমি শেষ করছি 30 সেকেন্ডের একটা জিনিস, সেটা হলো যে আমরা প্রত্যাশার জায়গাটুকু এখানে রাখতে চাই। গোলাম মাওলার রনির যে দৃষ্টান্ত, এই দৃষ্টান্ত থেকে আমরা অতি দ্রুত সাগররুনির উপর যে ঘটনা আমি শুরুতেই বলেছিলাম, সাগররুনির হত্যাকারীদের চিহ্নিত করা হবে। আমরা প্রত্যাশা করবো আমাদের খুলনার যে সাংবাদিক হুমায়ুন কবির বালু থেকে শুরু করে মানিক সাহেব থেকে সবার সকল হত্যাকাণ্ডের, শামসুর রহমান থেকে শুরু করে সকল হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া এই সরকার শুরু করবে। আমরা প্রত্যাশার আলো এখানে রাখতে চাই যে আপনারা সারা বাংলাদেশে আজকে এমপি বদি থেকে শুরু করে সকল সংসদস্য যারা সারা বাংলাদেশে সাংবাদিকদের উপর আঘাত করলেন, তাদের সকলকে, কামাল মজুমদার থেকে শুরু করে সবাইকে বিচারের আওতায় এই সরকার এনে দৃষ্টান্ত স্থাপন করবেন। এছাড়া যদি এই দৃষ্টান্ত স্থাপন না করা হয়, জনমনে অনেক প্রশ্নের জবাব আপনার দিতে হবে আগামী ইলেকশনে, কারণ সকল প্রশ্ন নিয়েই কিন্তু এগিয়ে যেতে হবে। এমন কোনো ঘটনা থাকা উচিত না যা খারাপ দৃষ্টান্ত হয়ে থাকতে পারে। আরেকটা বিষয় চলে এসছে, জনগণ বারবার বলছে সোশ্যাল মিডিয়াতেও, যে ইত্তেফাকেও কার্টুন হয়েছে, যে এরা এই কাজ করেছে, আবুল করেছে, সুরঞ্জিত করেছে, কারো কিছু হয়নি, এভাবে বলেছে যে তুমি ম্যানেজ করতে পারলা না। তা আমার কথা হচ্ছে যে আমরা আর কত ম্যানেজ করব?
আমরা স্বাধীন গণতন্ত্রের সাথে ম্যানেজ করছি, উন্নত সম্প্রীতি আইনের সাথে চাইলে না, আইনের শাসনের সাথে ম্যানেজ করছি, অসংগতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সুশাসনের সাথে ম্যানেজ করছি, জনগণের এই লুটপাট দুর্নীতির সাথে ম্যানেজ করছি। পুরো দেশটা যদি আমরা ম্যানেজ করা চলে যাই, সকল অন্যায় অসংগতির বিরুদ্ধেই দর্শক আমরা নিরপেক্ষ থাকবে, নাহলে কিছুই থাকবে না। অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন। লিখবার ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল IGP বক্স 2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই ঠিকানায় আপনি @তৃতীয়মাত্রা.com। SMS করতে পারেন যে কোনো সেলফোন থেকে 16258 নাম্বার SMS করবার সময় টিএম লিখে স্পেস দিয়ে আপনার মতামত রাখবেন। ইন্টারনেটে তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকতে তৃতীয় মাত্রা সম্পর্কে জানতে এবং মতামত রাখতে ব্রাউজ করতে পারেন তৃতীয়মাত্রা.com, facebook.com/তৃতীয়মাত্রা, twitter.com/তৃতীয় এবং youtube.com/তৃতীয় মাত্রা। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রার এই পর্বটি আপনি আপনার মোবাইল ফোন থেকেও শুনতে পারবেন 16258 ডায়াল করে, অর্থাৎ তৃতীয় মাত্রার সর্বশেষ পর্বটি এবং পুরনো পর্বগুলো শুনবার জন্য আপনার সেলফোন থেকে 16258 নাম্বারে ডায়াল করতে পারেন। ডক্টর তুহিন মালিক এবং মিস্টার নঈম নিজাম, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মণ্ডলী, রনির দুর্ভাগ্য বলছিলেন আমার দুই অতিথি, এবং দুর্ভাগ্যটা এই যে তিনি ম্যানেজ করতে পারেননি। আমাদের সমাজ রাষ্ট্র এমন একটা অবস্থার মধ্যে দিয়ে চলছে, এখানে আসলে সব কিছু ম্যানেজ করে চলতে, এবং রনি বুঝতে পারেননি যে হয়তো স্রোতের বিপরীতে চলা খুবই খুব দুরূহ একটা কাজ, এবং সেখানে তিনি অপরাধ যেটা করেছেন, তিনি যে নিয়ন্ত্রণ রাখতে পারেননি, ধৈর্য ধরতে পারেননি বা প্রভোগ হয়েছেন, সেই অপরাধের শাস্তি কিন্তু তার প্রাপ্য এবং সেটি তিনি পাবেন। কিন্তু সরকারকে সাধুবাদ দিয়েছেন আমার অতিথিরা, বিশেষ করে নঈম নিজাম শুরুতেই বলেছেন যে একটি ভালো কাজ করেছেন, যে অন্যায় করেছেন তাকে গ্রেফতার করেছেন, তাকে জেলে পাঠিয়েছেন। কিন্তু যেটি সরকারকে এখন স্মরণ করিয়ে দেওয়া সেটি হচ্ছে যে তার দায় কিন্তু অনেক বেড়ে গেছে, দায়িত্ব কিন্তু অনেক বেড়ে গেছে। যেসব অপরাধের বিস্তারিত বিবরণ দিয়ে চললেন ডক্টর তুহিন মালিক এবং নঈম নিজাম, এই প্রত্যেকটি অপরাধী যারা, তাদেরকে চিহ্নিত, ইতিমধ্যে অনেকে চিহ্নিত, তাদেরকে কি শাস্তি সরকার দেয় সেটি কিন্তু এখন জনগণ বিচার করবে। নাকি রনিকে বলির পাঠা করা হলো, নাকি শেষ পর্যন্ত রনি যে সরকারের কতিপয় কর্তা ব্যক্তির, মন্ত্রীবর্গের, সংসদ সদস্যদের বা কিছু কিছু কর্মকাণ্ডের সমালোচনা করেছেন, সে কারণে তাকে জেলে যেতে হলো, এই প্রশ্নগুলো কিন্তু এখন মানুষের সামনে আসবে, এবং মানুষ যে ফলাফল শেষ পর্যন্ত পাবে বা যে সিদ্ধান্তে উপনীত হবে সেটির উপরে কিন্তু নির্ভর করবে আগামী দিনে যে নির্বাচনী বৈতরণী পার হবার সময় সামনে আসছে সরকারি দলের সামনে, বিরোধী দলের সামনে। সেই সময়টাতে কিন্তু এইসব প্রশ্নগুলো সামনে অনেক বড় হয়ে দেখা দেবে, এবং যে শেয়ার মার্কেটের কথা মানুষ ভুলতে বসছিল, হয়তো পদ্মা সেতু সামনে এসছে, আরও অনেক কিছু সামনে এসছে, কিন্তু সেটি কিন্তু রনি গ্রেফতার হওয়ার মধ্য দিয়ে আরও একবার সামনে চলে এসছে, ডক্টর তুহিন মালিক বলছিলেন। দর্শক, এবং নঈম নিজাম ডক্টর আলী রিয়াজের যে গল্প এখানে তুলে ধরেছেন, সেই গল্পটিও কিন্তু প্রণিধানযোগ্য। তিনি যেভাবেই উপস্থাপন করুন না কেন, গল্পটির প্রতিটি লাইন, প্রতিটি শব্দ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি বোঝার চেষ্টা করি। দর্শক, আপনাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।